প্রস্তুতি ম্যাচগুলো লিওনেল মেসি খেলছেন, তাহলে আমরা ধরে নিতেই পারি যে ২৬ বিশ্বকাপেও হয়তো আমরা মেসিকে দেখতে পাবো। রিয়ালের যে দুর্বলতাগুলো সেগুলো কিন্তু এক্সপোজ হয়ে গেছে বললেই চলে। ডিয়েগো জোতাও কিন্তু এরকম অনেক ইতিহাস আছে। সে কিন্তু শেষ সময়ে আসলে গোল করে সে কিন্তু লিভারপুলকে অনেকগুলো ম্যাচ কিন্তু সে জিতিয়েছে। হামজা চৌধুরীকে রাইট ব্যাকে খেলাবেন নাকি ডিফেন্সিভ মিডফিল্ডে? তবে এখানে চিন্তা করতে হবে যে আমার প্রয়োজনটা কোথায়। চমৎকার একটা ফুটবলের সপ্তাহ কাটাচ্ছি আমরা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 2 শেষ করার পর আমরা ছোট্ট সময়ের জন্য ফিরে এসেছি লিগ ফুটবলে, কেননা এই সপ্তাহে কয়েকটা লিগ ফুটবলের ম্যাচ হওয়ার পরেই কিন্তু সামনে আসছে ইন্টারন্যাশনাল ব্রেক। সুতরাং ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য অনেক দল তাদের দল ঘোষণা করেছে এবং আজকে রাতে যেটা আমাদের বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য সবচেয়ে বড় আগ্রহের বিষয়, হামজা চৌধুরী লেস্টার সিটির হয়েও মাঠে নামছে। এসব বিষয়ে কথা বলবো। ইন ট্রানজিশনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আশফাকুর মুশফিক এবং প্রথমবারের মতো ইন ট্রানজিশনে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সবুজ, ওয়েলকাম টু ইন ট্রানজিশন। ধন্যবাদ। সবুজ, যেহেতু আপনি লিভারপুলের সমর্থক, তাই লিভারপুলের প্রশ্ন দিয়েই আপনাকে শুরু করতে চাই। সাম্প্রতিক সময়ে লিভারপুল কিছুটা রাফ প্যাচে যাচ্ছে বলা যায়, চ্যাম্পিয়ন্স লিগ বলি বা প্রিমিয়ার লিগ বলি। আজ আবার চেলসির মতো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে লিভারপুল মাঠে নামছে। কি অবস্থা, কি মনে হয়, কেমন যাচ্ছে লিভারপুলের? চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা আসলে বেশ আশা নিয়েছিলাম, যেহেতু শুরুর দিকেই গোলটা হজম করলো গালাতাসারাইয়ের বিপক্ষে। শেষের দিকে আসলে একটা পেনাল্টিও পেলো, কিন্তু শেষ পর্যন্ত ভিআর কিন্তু পেনাল্টিটা দিল না। এর আগের যে ম্যাচটা ছিল প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে, সেই ম্যাচটাতেও লিভারপুল হেরে গেল। এই সব কিছু মিলে টানা 2 ম্যাচে হার চেলসির বিপক্ষে। চেলসিরও কিন্তু এই মৌসুমটা খুব বেশি ভালো গিয়েছে সেরকমটা না। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে কিন্তু জিতেছে কেবল 2টি ম্যাচে। সেক্ষেত্রে লিভারপুল এখনও টেবিল টপার। তারা 5 ম্যাচ খেলে 4টিতেই জয়, শেষের ম্যাচটায় হার। আশা করি কামব্যাক করবে এবং চেলসির বিপক্ষে জয় পাবেই আশা করি। যেহেতু বলছেন যে চেলসিও খুব একটা ভালো ফর্মে নেই, সুতরাং লিভারপুল হয়তো কিছুটা নির্ভর থাকতে পারে। সেক্ষেত্রে লিভারপুলের আরেকটা বিষয়, যে ম্যাচগুলোতে তারা জয় পেয়েছে সেই ম্যাচগুলোতে একদম শেষ মুহূর্তে গোল করে কিন্তু তারা জয় পেয়েছে এবং অনেক লিভারপুল সমর্থক বলছে যে দিয়াগো জোতার একটা আশীর্বাদ হয়তো লিভারপুলের কাছে। এই দিয়াগো জোতা নেই আমাদের সাথে এখন এই মৌসুমে। এই যে পুরো টিমের মধ্যে জোতার যে অনুপস্থিতিটা বা জোতার যে স্পিরিটটা তাদের সঙ্গে, এ ব্যাপারে আপনি ডিয়েগো জোতাও কিন্তু এরকম অনেক ইতিহাস আছে। সে কিন্তু শেষ সময়ে আসলে গোল করে সে কিন্তু লিভারপুলকে অনেকগুলো ম্যাচ কিন্তু সে জিতিয়েছে। আমার সঠিক মনে পড়ছে না, একটা ম্যাচের আগে কিন্তু লিভারপুল কোচ তিনি আসলে বলছিলেন যে ম্যাচের শেষ দিকে যখন আসলে গোলের প্রয়োজন তিনি কিন্তু দিয়াগো জোতাকেই খুঁজছিলেন মাঠে। দিয়াগো জোতার মারা যাওয়ার পরে কিন্তু এই মৌসুমে আর্নে স্লট বলেছিলেন এই কথাটা। তো সেক্ষেত্রে আসলে যদিও ব্যাপারটা কাল্পনিক, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকার কথা নয়, লিভারপুল ফ্যানরা আসলে এরকমটা ভাবতেই পারেন। এবং 1-2টা ম্যাচে আসলে নয়, অধিকাংশ ম্যাচগুলোতেই কিন্তু শেষ মুহূর্তের গোল। এবং আপনি দেখেন কয়েকটা ম্যাচে কিন্তু একদম নির্ধারিত 90 মিনিটের পরে যে যোগ করার যে সময়টা দেওয়া হয়, সেই যোগ করার সময়ের কিন্তু একদম শেষ দিকে গিয়ে কিন্তু গোলগুলো করে কিন্তু লিভারপুল ম্যাচে ফিরে আসছে। চমৎকার। সেক্ষেত্রে আমরা দিয়াগো জোতার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা শুধু লিভারপুল সমর্থকদের নয়, সমগ্র ফুটবল বিশ্বকেই কিন্তু তিনি কাঁদিয়ে গেছেন। সুতরাং সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা সেই স্পিরিচুয়াল বিষয়টা কল্পনা করতেই পারি সেটা লিভারপুলের জন্য। সেদিকে প্রিমিয়ার লিগে আবার আর্সেনালও মাঠে নামছে আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। সাম্প্রতিক ফর্মের বিচারে আর্সেনাল অবশ্যই হয়তো প্রিমিয়ার লিগে 2 নম্বরে আছে খুব সম্ভবত 2 নম্বরে না, 2 নম্বরে সম্ভবত বোর্নমাউথ রয়েছে। যদি এখন প্রিমিয়ার লিগের সিজনটা মাত্র শুরুর দিকে, সামনে কি হবে বলা যাচ্ছে না, তো সেক্ষেত্রে হয়তো সুযোগ রয়েছে আর্সেনালের একটা বড়। তো আর্সেনাল বা ম্যানিউর সাম্প্রতিক ফর্ম নিয়ে আপনার বিশ্লেষণটা কি? ম্যানিউ আসলে সাম্প্রতিক ফর্ম বলতে ম্যানিউ আসলে কখন ভালো ছিল? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্পেশালি ম্যানিউ ফ্যানদের জন্য এটা একটা বড় প্রশ্ন। আসলে ম্যানিউ গেল মৌসুমেও তাদের খুব একটা ভালো সময় কাটেনি। এই মৌসুমেও খুব সম্ভবত তারা 2টি ম্যাচ জিতেছে প্রিমিয়ার লিগে। সব কিছু মিলিয়ে আসলে রুবেন আমরিম তিনি আসলে কতটা সফল হচ্ছেন, তিনি আসলে আমার মনে হচ্ছে না তিনি যতটা তাকে নিয়ে আশা ছিল ম্যানিউ ফ্যানদের আসার পর থেকেই তিনি সেরকমটা করতে পারেননি আসলে। আমরা যেটা দেখছিলাম যে কিছুদিন আগে ইউরোপা লিগের অথবা না, ইউরোপা লিগে তো না,
প্রিমিয়ার লিগের অথবা কাপ ফাইনালের একটা ম্যাচ আছে, তখন তারা গ্রিমসবির কাছে হেরেছিল। হ্যাঁ। তখন মানে তিনি সাবস্টিটিউশন করা বাদ দিয়ে ট্যাকটিক্যাল বোর্ডে কিছু একটা সাজানোর চেষ্টা করছিলেন, সেটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছিল। যদিও রাইভালরি না, আমরা যদি মানে নিউট্রাল বেসিস থেকে চিন্তা করি, ম্যানচেস্টার ইউনাইটেড যদিও এই বেশ কয়েক বছর ধরে হয়তো আগের ঐতিহ্যের সাথে নাই, তবুও ম্যানচেস্টার ইউনাইটেডের যে ঐতিহ্যময় যে ক্লাব, তার সঙ্গে রুবেন অ্যামোরিম কতটুকু যায় বলে আপনার মনে হয়? রুবেন আmorim আসলে তাকে যে প্রত্যাশা নিয়ে আনা হয়েছিল এবং তিনি তার পুরনো ক্লাবে যেভাবে ছিলেন, আসলে যায় আসলে ফুটবলারদের পারফরমেন্সটা যদি আমরা দেখি, আসলে কোচ আসলে কতটা তাদেরকে কাজে লাগাতে পারছেন। এখানে ম্যানইউ আসলে দলটা সাজিয়েছে অনেক ভালো ভালো প্লেয়ার দিয়ে। তারা কিন্তু প্রতি মৌসুমে দলবদল আসলেই কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু তারা খরচ করছে শুধুমাত্র দল সাজাতে গিয়ে। আসলে তারা কেন আসলে এখানে এসে পারফর্ম করতে পারছে না? আপনি অ্যান্টনির কথাই ধরুন না, অ্যান্টনিকে কী পরিমাণে একটা হাইপ দিয়ে তাকে নিয়ে আসা হলো, এবং অ্যান্টনি এখানে আসার পরে তিনি যখন পারফর্ম করতে পারলেন না, তিনি যখন রিয়াল বেতিসে আসলেন, সেখানে কিন্তু অ্যান্টনি সেই পুরনো অ্যান্টনি কিন্তু আয়াক্সের সেই অ্যান্টনি কিন্তু ফিরে পেলেন। শুধু ভক্তরাই কিন্তু নয়, রিয়াল বেতিসের যে সামাজিক মাধ্যম রয়েছে, অফিসিয়াল তাদের যে মাধ্যম, সেখানেও কিন্তু আসলে অ্যান্টনিকে গোট বলেই কিন্তু সম্বোধন করা হচ্ছে। এবং এরপরে যখন অ্যান্টনিকে পুনরায় যখন নিয়ে আসা হলো বেতিসে, লোন শেষে যখন নিয়ে আসা হলো, তখন কিন্তু দর্শকদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, সেটি কিন্তু আসলে দেখার মতো ছিল। লা লিগার প্রসঙ্গ যেহেতু আসলো, আজ রাতে কিন্তু মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আশফাক, আপনি রিয়াল মাদ্রিদ সমর্থক, কি মনে হচ্ছে আজকের ম্যাচটা? আসলে আমাদের দর্শক যারা আছেন তারা হয়তো কিছুটা সমালোচনা করতেই পারেন আমাদেরকে, যে আমরা আমাদের সমর্থন করা ক্লাবগুলোকে নিয়ে কথা বলছি, তবে চেষ্টা করছি আমরা আমাদের নিউট্রাল পার্সপেক্টিভ শেয়ার করার। যেহেতু রিয়াল মাদ্রিদের কথা বললেনই, রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামছে ভিয়ারিয়ালের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ যদিও আতলেটিকোর বিপক্ষে হারার পরে তারা কিন্তু যে উড়ন্ত সূচনাটা করেছিল নতুন মৌসুমের, সেটাতে কিন্তু তারা কিন্তু 2-এ চলে এসেছে। তবে ভিয়ারিয়ালকেও হালকা করে দেখলে কিন্তু চলবে না, কারণ তারা কিন্তু এখন 3-এ অবস্থান করছেন, ঠিক ঘেঁষাঘেঁষি অবস্থানে। সুতরাং এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ভিয়ারিয়ালের জন্য ততটাই গুরুত্বপূর্ণ, যদি না বেশি না হয়। কেননা তারাও চেষ্টা করবে যে এই ম্যাচটা জয়লাভ করে যদি 2-এ অবস্থা আসতে পারে পয়েন্ট টেবিলে রিয়ালকে টপকে। যদি রিয়াল মাদ্রিদের কথা যদি বলতেই হয়, এই মৌসুমে কার্লো আনচেলত্তির কয়েক বছরের পর নতুন একটা শুরু, জাবি আলোনসোর, আপনি রুবেন অ্যামোরিমের প্লেয়ার ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্টের বিষয়গুলো বলছেন, জাবি আলোনসো তার নতুন অনেক ফিলোসফি আসছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি রোটেশনাল পলিসিতে বেশ কঠোরভাবে বিশ্বাসী। যেমনটা আগে যেমন কিছু প্লেয়ার একদম অটো চয়েস ছিল মাদ্রিদের, ভিনিসিয়াস জুনিয়র কথা বলেন অথবা অন্য প্লেয়ারদের কথা বলেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাবি আলোনসো রোটেশন করে কিন্তু ভিনিসিয়াসের জায়গায় রদ্রিগো, এবং মিডফিল্ডেও কিন্তু বেশ পরিবর্তন আনছেন। যদিও এদিকে জুড বেলিংহামও ইনজুরি থেকে ফিরছে, বাট শুরুর দিকে যে শুরুটা হয়েছিল আতলেটিকো মাদ্রিদে বা মাদ্রিদ ডার্বিতে, আমরা কিন্তু দেখেছি যে রিয়ালের যে দুর্বলতাগুলো, সেগুলো কিন্তু এক্সপোজ হয়ে গেছে বললেই চলে, পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। যদিও এরপরের ম্যাচে তারা চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আলমাটি, সেটা নতুন দল, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছে, তো তাদের কাছে এটা মিনিমাম আমরা এক্সপেক্ট করতেই পারি যে বড় ব্যবধানে জিতবে। এখানে এমবাপে হ্যাটট্রিক করাই মানে স্বাভাবিক, না করাটা বরং কেমন যেন মনে হবে যে করেনি কেন জিনিসটা। তো যেমন রিয়াল মাদ্রিদের উপর উচ্চাশাটা যেমন থাকে, ঠিক তেমনি বড় ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা কেমন করবে। যেমন অ্যাটলেটিকো মাদ্রিদের এটাই কিন্তু একটা লিটমাস টেস্ট সামনের দিনগুলোর জন্য, সামনের চ্যাম্পিয়ন্স লিগে যখন বড় ম্যাচগুলো আসবে, অথবা আজ রাতে ভিয়ারিয়ালের কিন্তু কম প্রেশার দিবে না। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, একটা হোম অ্যাডভান্টেজ থাকবে, তবে ভিয়ারিয়াল কিন্তু যথেষ্ট প্রেসিং টিম। আগেও আমরা দেখেছি যে ভিয়ারিয়াল লা লিগার ম্যাচগুলোতেই মাদ্রিদের বিপক্ষে শুরুতেই গোল করে দেয়, তবে তখন কিন্তু কামব্যাক করতে বেশ কাঠখড় পোড়াতে হয়। মাদ্রিদের সাম্প্রতিক সময়ের ডিফেন্সের যে অবস্থা, স্পেশালি এরিয়াল এবিলিটি নিয়ে বেশ প্রশ্ন উঠছে। কেননা মাদ্রিদ ডার্বিতে দেখা গেছে যে পুরো 90 মিনিটে তারা একটা বলও কিন্তু হেড দিয়ে ক্লিয়ার করতে পারেনি, একটা পা দিয়ে ক্লিয়ার করতে নিয়েছিল, সেটাও পেনাল্টি দিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই জাবি আলোনসো মাথায় রাখবেন, এবং মাথায় রাখবেন দেখেই আমরা আশা করতে পারি যে, কেননা জাবি আলোনসো বলেছেন যে আমরা উন্নতি করছি ঠিকই, তবে এখন আমরা যা করছি সেটার ফলাফল আমরা সামনের 3 মাস 4 মাস পর দেখতে পাবো। সেই ধৈর্য রাখতেই পারেন মাদ্রিদ সমর্থকরা, সেভাবে আমরা আশা রাখতেই পারি মাদ্রিদের প্রতি। ক্লাব ফুটবলের কথা হলো, বাট এরপরেই যেহেতু আন্তর্জাতিক ব্রেক আসছে, আন্তর্জাতিক ব্রেকে সাম্প্রতিক সময়ে যেমন পর্তুগাল গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করলো,
আর্জেন্টিনা করেছে, সকালে ইংল্যান্ড করেছে। আর্জেন্টিনার যখন দল ঘোষণা সেটা নিয়ে আপনি স্টোরি করছিলেন, তো ওভারঅল দলটা কেমন দেখলেন আর্জেন্টিনার? বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিন্তু আর্জেন্টিনা আসলে দুটি ম্যাচ খেলবে, যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি প্লেয়ার ঝালাই ফালাই করে নেওয়ার একটা ব্যাপার, যার কারণে কিন্তু স্ক্যালোনি কিন্তু 3 জন প্লেয়ারকে নতুন ডেকেছেন, যাদের সাথে আসলে আর্জেন্টিনার ফ্যানরাও খুব একটা পরিচিত কিনা। 28 বছর বয়সী গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস, তাকে কিন্তু প্রথমবারের মতো তিনি 28 বছর বয়সে এসে ডাক পেয়েছেন। এছাড়াও 21 বছর বয়সী ডিফেন্ডার লাউতারো রিবেরো, তাকে কিন্তু ডাকা হয়েছে আর্জেন্টিনা দলে। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলে থাকেন আনিবাল মোরেনো, তাকে প্রথমবারের মতো ডাকা হয়েছে আর্জেন্টিনায়। এছাড়াও লিওনেল মেসি তিনি আছেন। এর আগে যে ম্যাচটা আর্জেন্টিনার মাটিতে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন, যেই কারণে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল, যার পরে আসলে ধারণা করা হয়েছিল যে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন কিনা। সেই সংশয় এখন নেই, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি খেলছেন। যেহেতু বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো লিওনেল মেসি খেলছেন, তাহলে আমরা ধরে নিতেই পারি যে 26 বিশ্বকাপেও হয়তো আমরা মেসিকে দেখবো। এছাড়াও কিন্তু 2 ম্যাচের নিষেধাজ্ঞা ছিল এনজো ফার্নান্দেসের, তিনি কিন্তু সেই 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু আর্জেন্টিনা দলে ফিরেছেন। শুধু আর্জেন্টিনা দল নয় আশফাক, ঘোষণা করা হয়েছে কিন্তু ইংল্যান্ড দলেও একই রাতে। ইংল্যান্ডের দলটাকে আপনি কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, তারকা ফুটবলাররা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন সেটাও একটা চিন্তা করার বিষয় অবশ্যই আছে। বাদ যারা পড়েছেন তাদের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, তারপর আবার জ্যাক গ্রিলিশ, যিনি এই মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে এভারটনে গেলেন লোনে, যে তিনি একটু ম্যাচ টাইম পাবেন যাতে ইংল্যান্ডের দলে তার জায়গা হয়। সেখানেও কিন্তু তিনি থমাস টুখেলের ইংল্যান্ডের এই স্কোয়াডে কিন্তু তিনি জায়গা পাননি, বড় বড় নাম যাদের কথা বলছিলেন আপনি। তো এখানে একটা বিষয় চিন্তা করতে হবে যে ইংল্যান্ড কাদের সাথে ম্যাচ খেলছে, সেটাও একটা দেখার বিষয়। ইংল্যান্ড একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ওয়েলসের বিপক্ষে 10 তারিখ, এবং 15 তারিখ তারা ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে লাটভিয়ার বিপক্ষে। এখন ওয়েলসের বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে অবশ্যই, কিন্তু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, এবং লাটভিয়ার সঙ্গে যেহেতু খুব একটা বড় দল নয়, সেক্ষেত্রে ইংল্যান্ড একটা সহজ জয় এক্সপেক্ট করতেই পারে। যেহেতু সহজ জয়ের একটা বিষয়, সেক্ষেত্রে হয়তো টমাস টুখেল চেয়েছেন যে তার যে ব্যাকআপ অপশনরা আছে, অবশ্যই ফিল ফোডেন বা জুড বেলিংহাম যদিও লম্বা একটা ইনজুরি থেকে ফিরে আসছেন, তিনি রিয়াল মাদ্রিদেও এখনও অ্যাডপ্ট হচ্ছেন নতুন সিস্টেমের সঙ্গে, ইনজুরি থেকে কাঁধের সার্জারি থেকে ফিরে আসার কারণে। তবে হয়তো টমাস টুখেল চেয়েছেন যে তার ইয়াং গান যারা আছে বা তার নতুন যে অপশানগুলো আছে সেগুলোকেও ঝালিয়ে দেখার জন্য, ঠিক যেমনটা আর্জেন্টিনার দলেও নতুন যাদেরকে আনা হয়েছে, এরকম আমরা অনেককে দেখি। তাহলে হয়তো যেটা হবে যে সামনে যেহেতু বিশ্বকাপ আসছে, তাদের একটা স্কোয়াড ডেপথের যে বিষয়টা, যে আমার শুধু স্টার প্লেয়াররাই আমার একমাত্র অপশন নয়, বরং আমার বেঞ্চের দিকে তাকালেও যেন আমি অপশন খুঁজে পাই। আবার আমরা অনেক ভেটেরান প্লেয়ারকেও কিন্তু দেখেছি, যেমন বলতে হয় জর্ডান হ্যান্ডারসনের কথা। তিনি কিন্তু সৌদি আরবে খেলতে গিয়েছিলেন, সৌদি আরব থেকে কিন্তু তিনি আবার প্রিমিয়ার লিগে ফিরে এসেছেন। এই মৌসুমে তিনি ব্রেন্টফোর্ডে এসেছিলেন, এবং ফিরে আসার পর কিন্তু তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার লক্ষ্য একটাই, হ্যাঁ সৌদি আরবের কালচার হচ্ছে অনেক ভালো, অনেক টাকা পয়সার ব্যাপার বা সৌদি রিয়ালের ব্যাপার আছে, বাট তিনি ইংল্যান্ডের জাতীয় দলের যে সার্কিটটা সেখানে তিনি ফিরে আসছেন। কারণ ইংরেজ ফুটবলার যারা, তাদের সবসময় একটা স্বপ্নের মতো বিষয় থাকে যে আমি ইংল্যান্ডের জাতীয় দলে, সেটা সে আগে খেলেও থাকুক না খেতো, ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে সবসময় সবাই জড়াতে চান। তো সেক্ষেত্রে আমরা জর্ডান হ্যান্ডারসনকে সেখানে দেখছি ফিরে আসতে। তাছাড়া সম্প্রতি ক্রিস্টাল প্যালেস থেকে আর্সেনালে সাইন করা এবেরিচি এজে, তিনিও কিন্তু ফরওয়ার্ডে এবারের দলে আছেন। সেক্ষেত্রে হয়তো ফিল ফোর্ডেনের সেই ভূমিকাটা হয়তো এবেরিচি এজেকে আমরা দেখতে পারি করতে। মোট কথা যেটা বলতে হয় যে টমাস টুখেল চাচ্ছেন তার মূল অস্ত্রের বাহিরে আরও যেসব অপশানগুলো আছে সেগুলোকেও ঝালিয়ে দেখার, যাতে তিনি একটা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ টিম নিয়ে 26-এর বিশ্বকাপের দিকে যেতে পারেন। যেহেতু ইংল্যান্ডের কথা উঠলো, ইংল্যান্ডে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে আমাদের, আমরা যারা বাংলাদেশি ফুটবল প্রেমী, আমাদের বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী, তিনি কিন্তু মাঠে নামছেন লেস্টার সিটির জার্সি গায়ে চ্যাম্পিয়নশিপে সোয়ানসির বিপক্ষে। বলে রাখা ভালো, সামনে বাংলাদেশ হংকং ম্যাচ আসছে 9ই অক্টোবর। সেই ম্যাচের আগে এটা হয়তো তার লাস্ট ক্লাব ফুটবল ম্যাচ। এই ম্যাচের পরেই কিন্তু তিনি হয়তো বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন। এই যে লেস্টার সিটির হয়ে আজকে শেষ ম্যাচ, এই ম্যাচের ব্যাপারে বা হামজার সাম্প্রতিক সময়ের লেস্টারের পারফরমেন্সে নিয়ে আপনার ইভ্যালুয়েশন কি বলবেন? লেস্টারের হয়ে কিন্তু হামজা এই মৌসুমটা খেলছেন রাইট ব্যাকে। হামজা চৌধুরী
তার ক্যারিয়ারের অধিকাংশ সময় প্রায় 10 বছর ধরে কিন্তু খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। লেস্টারের নতুন কোচ, স্প্যানিশ কোচ মার্তি সুফিয়েন্তেস যার কথা বলছিলাম, তিনি কিন্তু আসলে এই মৌসুমে হামজাকে খেলাচ্ছেন রাইট ব্যাকে, এবং হামজা কিন্তু আসলে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরেই কিন্তু যেহেতু খেলছেন, একটা ভাইটাল রোল কিন্তু তিনি আসলে লেস্টার সিটিতে প্লে করছেন। তিনি যখন আসলে বাংলাদেশে আসবেন, হাভিয়ার ক্যাব্রেরা আসলে তাকে কোন পজিশনে খেলাবেন, কিভাবে খেলাবেন, কি মনে হচ্ছে আশফাক? রাইট, যেহেতু হামজা বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মৌসুমে তিনি কিন্তু রাইট ব্যাকের হয়ে খেলছেন। রাইট, অধিনায়কত্বের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তো পাচ্ছেনই, যদিও এই মৌসুমের শুরুতে কিন্তু জল্পনা কল্পনা ছিল যে হামজা কি লেস্টার ছেড়ে দিবেন কিনা। তিনি অলিম্পিয়াকোসের মতো ক্লাব থেকে কিন্তু তিনি অফার পেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু শেষমেশ থেকে গেছেনই, এবং শুধু থেকেই যাননি, ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এবং এজন্য অধিনায়কদের যে স্যাক্রিফাইসিং মেন্টালিটিটা থাকে, আমরা দেখেছি যে পুরো ক্যারিয়ার জুড়ে তিনি খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে, সেখান থেকে তিনি কিন্তু রাইট ব্যাকের মতো একটা পজিশনে শিফট করেছেন। এবং শুধু যে শিফট করেছেন তাই না, আমরা সম্প্রতি দেখেছি যে কারাবাও কাপের একটা নকআউট ম্যাচ ছিল, সেখানে ব্রাইটন হোম আলবিয়নের চমৎকার দুর্দান্ত ভলির একটা গোল করেছে, এবং চোখ ধাঁধানো একটা গোল ছিল বলতে হয়। যদিও দুঃখজনক যে শেষমেশ হেরে যেতে হয়, ম্যাচটা হেরে যেতে হয়, তবে গোলটা কিন্তু দেখার মতো একটা গোল ছিল। সেই হিসেবে বলতে হয় যে এখন হাভিয়ার ক্যাব্রেরার আন্ডারে হামজা চৌধুরী 3টা ম্যাচ খেলেছে ইতোমধ্যে। প্রথম ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচটা ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তারপর আবার তৃতীয় ম্যাচে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছেন। আমরা যদি 3টা ম্যাচে আলাদা আলাদাভাবে হামজা চৌধুরীকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে হয়তো সামনের ম্যাচের একটা ইভ্যালুয়েশন আমরা পেতে পারি। ঠিক যেমনটা প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম, প্রথম ম্যাচে হামজা চৌধুরী ভারতের বিপক্ষে হি ওয়াজ অল অ্যারাউন্ড দ্য পার্ক। হ্যাঁ, এবং দেখা গেছে যে যেহেতু তপু বর্মনের ইনজুরির কারণে উঠে যেতে হয়েছিল প্রথমার্ধে, হয়তো তিনি আর উপরের দিকে খুব একটা ডানা মেলে উঠতে পারেননি বা মাঠে আগাতে পারেননি, তবুও তিনি চেষ্টা করেছেন। তবে বেশ কিছু ডিফেন্সিভ আমরা দেখেছি যে ইন্ডিয়া অনেক অ্যাটাক করেছে, কিন্তু যেখানেই ইন্ডিয়া অ্যাটাক সেখানেই হামজা চৌধুরী, সুতরাং তিনি দুর্দান্তভাবে তার ডিফেন্সিভ রোলটা কিন্তু কথা বলতে গেলে ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল, যেটা হামজার অভিষেক ম্যাচ আসলে বাংলাদেশের, সেই ম্যাচটাতে কিন্তু হামজা আসলে একদম মন প্রাণ কেড়ে নিয়েছেন আসলে বাংলাদেশি সমর্থকদের, এবং বেশ কিছু গোল আমি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বল তিনি কিন্তু একদম মাঝ মাঠ থেকে দৌড়ে এসে কিন্তু বলগুলো ক্লিয়ার করছিলেন। এবং ম্যাচের শেষ দিকে গিয়ে যখন বাংলাদেশের অন্য ফুটবলাররা যখন আসলে কিছুটা হয়রান হয়ে গিয়েছিল, তখনও কিন্তু হামজা পুরোপুরি কিন্তু তিনি পুরো দমেই কিন্তু তিনি খেলে গেছেন। এটা ভালো একটা বিষয় অবজার্ভ করেছেন যে স্ট্যামিনার যে বিষয়টা, অবশ্যই সেক্ষেত্রে দুটো কারণ হতে পারে। একটা হতে পারে ভারতের বিপক্ষে যেখানে খেলা হয়েছিল সেখানকার ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, যেটা হয়তো হামজা ইংল্যান্ড থেকে এসে তার জন্য বেশ সহনীয় হয়েছে। তারপরও আমরা দেখেছি যেখানে বাংলাদেশের এবং ইন্ডিয়ার খেলোয়াড়রাও হাঁফিয়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, সেখানে হামজা খুবই মানে হেসে খেলেই খেলছেন, যেন স্কুলের বাচ্চাদের বিপক্ষে বড় ভাই খেলতে নেমেছেন, কলেজের বড় ভাই, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু ছিল সেই খেলার মধ্যে। দুর্দান্ত, এবং সকল বাংলাদেশিদের মন জয় করেছেন। এরপর আমরা বাংলাদেশে এলাম, বাংলাদেশে আসার পরে কিন্তু দ্বিতীয় ম্যাচেই হামজার গোল, এবং গোলটাও কিন্তু স্বপ্নের মতো। যেখানে আমরা ভাবছিলাম যে জামাল ভুঁইয়া খেলতে পাবেন কি না, হয়তো ভুটানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ ছিল দেখে তাকে স্টার্টিংয়ে নামানো হয়েছে, বাট সেই জামাল ভুঁইয়ার কর্নার থেকেই কিন্তু হামজার ঝাঁকড়া চুলের বাবরি দোলানো হেডারে কিন্তু গোলটা হয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে দুর্দান্ত খেলেছেন, এবং তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাকার কারণে কিন্তু হামজা চৌধুরীকে বেশ ডমিনেট করেই খেলতে দেখা গিয়েছে। তবে সমালোচনা কিন্তু তাকেও শুনতে হয়েছে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর, বিশেষ করে সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে। সেখানে হাভিয়ার ক্যাব্রেরারও বেশ কিছু ট্যাকটিক্যাল ঘাটতি ছিল বলে আমরা মনে করেছি সাংবাদিকরা, আমরা যারা প্রেস বক্সে ছিলাম, যে তিনি যে 4-2-3-1 ফরমেশনে খেলান, সেই 4-2-3-1-এর যে ডাবল পিভটটা, সেখানে হয়তো হামজা চৌধুরীকে রেখেছিলেন। সেদিন সমিত সোম মাঠে নেমেছিলেন। সমিত সোম প্রথমার্ধে দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে হয়তো কিছুটা, কারণ তারও অ্যাডাপ্টিবিলিটি, ওয়েদারের সাথে, আবহাওয়ার সাথে ব্যাপার রয়েছে বেশ কিছু। তো তখন আমরা দেখেছি যে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে, শেষ 20 মিনিটে হয়তো বাংলাদেশ খুব চাপিয়ে রেখেছিল, সেই জায়গাতে হয়তো গোলের সুযোগ অনেক তৈরি করেছিল, খুব দুর্ভাগ্যবশত লাগেনি। এমনকি বার পোস্ট ঘেঁষেও বল গিয়েছে, বল ঢুকতে পারেনি শেষ পর্যন্ত জালে। তবে হামজা চৌধুরীকে সেই ম্যাচে খুব ক্লান্ত লাগছিল বা খুব ক্লামজি লাগছিল। তিনি ইন্ডিয়ার বিপক্ষে যেমন দেখেছিলাম পুরো মাঠ দাপিয়ে দৌড়ে খেলেছেন, বা ভুটানের বিপক্ষেও যতটা করেছেন, সিঙ্গাপুরের বিপক্ষে তাকে বেশ
অলস বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে ওয়ার্ক রেট অন্যান্য দিনের তুলনায় বেশ কম ছিল। তাকে হেঁটে হেঁটে খেলতে দেখা গেছে বেশি। আপনি যেটা বলছিলেন যে মাঝমাঠ থেকে ভারতের বিপক্ষে দৌড়ে এসে ডিফেন্স করেছিল, সেই জায়গাতে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে দেখা যায়নি। হয়তো অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার ছিল, এখন হয়তো তিনি আগের চেয়ে আরও বেশি অ্যাডাপ্টেবল বাংলাদেশের ওয়েদারের সাথে। সেক্ষেত্রে হয়তো আমরা হংকংয়ের বিপক্ষে হামজা চৌধুরীর নতুন একটা প্রত্যাবর্তন দেখতেই পারি। এবং যেহেতু হাভিয়ার কাবরেরা এখনও তিনি ডিসাইড করেননি, বা আমরা হয়তো সংবাদ সম্মেলনে তার সঙ্গে যখন আমাদের প্রশ্ন করার সুযোগ হবে তখন হয়তো আমরা হাভিয়ার কাবরেরাকে এই প্রশ্নটা অবশ্যই রাখতে পারি, হামজা চৌধুরীকে রাইট ব্যাকে খেলাবেন নাকি ডিফেন্সিভে। তবে এখানে চিন্তা করতে হবে যে আমার প্রয়োজনটা কোথায়। আমার কিন্তু গোলের প্রয়োজন, অ্যাটাকের প্রয়োজন, যতটুকু না আমার ডিফেন্সের প্রয়োজন তার থেকে অ্যাটাক। এমনও হতে পারে যে আমরা তাদের হামজা চৌধুরীকে হোল্ডিং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারের রোলেও দেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় না এখনই হামজা চৌধুরীকে আমরা বাংলাদেশের জার্সিতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কিন্তু শেষের দিকে এসে দেখেছিলাম হামজা চৌধুরী কিন্তু বারবার কিন্তু উপরের দিকে উপরের দিকে যাচ্ছিলেন। ভারতের বিপক্ষে ম্যাচটাতেও কিন্তু আমরা সেরকমটাই দেখেছিলাম। ভারতের বিপক্ষে একটু স্যাক্রিফাইস তাকে করতে হয়েছিল তপু বর্মনের অ্যাবসেন্সে, বাট আমরা দেখেছি যে শেষ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন, গোলে শটও নিয়েছিলেন, সাইড নেটিং হয়ে গিয়েছিল। বাট আমরা এই ম্যাচে আমরা হয়তো হামজা চৌধুরীকে অনেক অ্যাটাকিং রোলেও দেখতে পারি। সমিত সোম আসছেন, ফাহামিদুল আসছেন, জায়ান, আরও অনেক প্লেয়ার দলে যোগ হবেন। আশা করি খেলার ফ্লুইডিটিও আরও বাড়বে। তবে অবশ্যই যতটুকু না হামজা চৌধুরী, তার চেয়ে বড় কথা বাংলাদেশের পুরো দল এবং হাভিয়ার কাবরেরার উপরে অনেক দায়িত্ব রয়েছেন যে তিনি কি সেফ ট্যাকটিক্সে থাকবেন নাকি তিনি অল আউট অ্যাটাকে যাবেন। কেননা এখন কিন্তু আমাদের জয় ছাড়া কোনো বিকল্প নেই যদি আমাদের এশিয়ান কাপের মূল পর্বে আমাদের যেতে হয়। অনেক প্রত্যাশা থাকবে হামজা চৌধুরীর প্রতি। আমাদের ইউরোপিয়ান ফুটবলও আমরা এনজয় করব। অসংখ্য ধন্যবাদ সবুজ আপনাকে। ইন ট্রানজিশনে ওয়েলকাম ওয়ান সেকেন্ড। আশা করি দর্শকদের সামনে ইন ট্রানজিশনে আমরা সবুজের সঙ্গে নিয়মিত আসবো এখন থেকে। ইউরোপিয়ান ফুটবল এবং বাংলাদেশের ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট পেতে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আশফাকুল মুশফিক।